মহিলা হোস্টেল আমরা যদি নির্মাণ করি সেটাতে আমাদের এখানে দায়িত্ব সম্পন্ন হয়ে যায় না। ভূমিকম্পের ধাক্কায় ঢাকা শহরে ধ্বংস হতে পারে 9 লক্ষ ভবন, প্রাণহানির সংখ্যা 3 লক্ষেরও বেশি হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। পুরাতন ঢাকায় বড় বড় ভবন কলাপস করলে সেখানে কোনো রেস্কিউ অপারেশন চালানো সম্ভব নাও হতে পারে। বর্তমান সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 4 জন সরাসরি নির্বাচিত এমপি রয়েছেন, 2 জন মহিলা সংরক্ষিত আসনে এমপি রয়েছেন, 1 জন প্রতিমন্ত্রী রয়েছেন, 1 জন হুইপ রয়েছেন। নাটবরকে উপেক্ষা করে বাংলাদেশ উন্নয়ন হবে না। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুপস্থিতি, উনি রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে আছেন। আমি তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী যে বিষয়টি, জনগুরুত্বপূর্ণ বিষয়টি মহান সংসদের সামনে আমাদের মাননীয় সংসদ সদস্য উপস্থাপন করেছেন, সে বিষয়ে আমি একটি ক্ষুদ্র বিবৃতি দিচ্ছি। মাননীয় স্পিকার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বড় আশুলিয়া, সাভারে একটি এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় একটি ও চট্টগ্রামে একটি কর্মজীবী নারী হোস্টেল পরিচালিত হচ্ছে। কর্মজীবী হোস্টেলের বিবরণগুলো আমি সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়ার চেষ্টা করছি। কর্মজীবী নারী হোস্টেল আশুলিয়া, সাভার, ঢাকায় যেটি রয়েছে, সেখানে মাননীয় স্পিকার উপজেলার বড় আশুলিয়ায় অবস্থিত 12 তলা বিশিষ্ট একমুখী ভবন এপ্রিল 2013 থেকে জুন 2017 প্রকল্প মেয়াদে নির্মিত হয়েছে। হোস্টেলের আসন সংখ্যা 388টি। হোস্টেলের আসনের শ্রেণীবিন্যাস 2 আসন বিশিষ্ট কক্ষ 8টি, ভাড়ার হার 1200 টাকা করে, 3 আসন বিশিষ্ট কক্ষ 16টি এবং ভাড়ার হার 800 ও 4 আসন বিশিষ্ট কক্ষ 81টি, ভাড়ার হার 700। হোস্টেলের বর্তমান বর্ডারের সংখ্যা রয়েছে 2040 জন। প্রীতিলতা কর্মজীবী নারী হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্র নামে মাননীয় স্পিকার কালীগঞ্জ, গাজীপুরে আরেকটি মহিলা কর্মজীবী হোস্টেল রয়েছে। সেখানে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা অবস্থিত 3 তলা বিশিষ্ট ভবনটি জুলাই 2016 হতে জুন 2019 প্রকল্প মেয়াদে নির্মিত হয়। হোস্টেলের আসন সংখ্যা 124টি। আসনের শ্রেণীবিন্যাস 2 আসন বিশিষ্ট কক্ষ 35টি, ভাড়ার হার 900, 3 আসন বিশিষ্ট কক্ষ 9টি, ভাড়ার হার 700, 4 আসন বিশিষ্ট কক্ষ 6টি, ভাড়ার হার 500 এবং ভিআইপি আসন 3টি কক্ষ, ভাড়ার হার 2000। হোস্টেলের বর্তমানে বর্ডার সংখ্যা রয়েছে 90 জন। কর্মজীবী নারী হোস্টেল চাঁদগাঁও, চট্টগ্রাম, এখানে মাননীয় স্পিকার 4 তলা বিশিষ্ট ভবনটি 2টি ভবন রয়েছে, 2টি এবং 2 তলা বিশিষ্ট একটি ভবন সহ মোট 3টি ভবন জুলাই 1980 সাল থেকে হতে জুন 1982 প্রকল্প মেয়াদে নির্মিত হয়েছিল। হোস্টেলের আসন সংখ্যা 215টি, আসনের শ্রেণীবিন্যাস 3, আসন বিশিষ্ট কক্ষ 25টি, ভাড়ার হার 1100 ও 4 আসন বিশিষ্ট কক্ষ 35টি, যার ভাড়ার হার 1100 টাকা। বর্তমানে হোস্টেলের বর্ডার সংখ্যা রয়েছে 138 জন। নারায়ণগঞ্জ জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নেই মাননীয় স্পিকার। এখানে উপরিক্ত 3টি হোস্টেল, ঢাকায় 3টি কর্মজীবী হোস্টেল, রাজশাহীতে একটি, খুলনায় একটি, যশোরে একটি এবং জাতীয় মহিলা সংস্থা প্রধান কার্যালয় বেলি রোডে একটি সহ মোট 10টি কর্মজীবী হোস্টেল ইতিমধ্যে বাংলাদেশে রয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা কর্মজীবী নারীদের বাসস্থান ও নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিবেচনা করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ক্রমান্বয়ে প্রতিটি জেলায় একটি করে আধুনিক কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপনের প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে মাননীয় স্পিকার। এর সাথে আমি একটু যুক্ত করতে চাই মাননীয় স্পিকার, শুধু মহিলা হোস্টেল আমরা যদি নির্মাণ করি সেটাতে আমাদের এখানে দায়িত্ব সম্পন্ন হয়ে যায় না। আমরা দেখেছি যে এই হোস্টেলগুলোতে সিট বরাদ্দের বিষয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনিয়মের তথ্য আমরা দেখেছি। গত 7 দিন আগে আমার কাছে একজন এসেছেন যে মন্ত্রীর সুপারিশ ছাড়া সিট বরাদ্দ হচ্ছে না। আমরা সে বিষয়ে তদারকি করছি যেন পরবর্তীতে এই বিষয়গুলোতে সিট আছে মানে বরাদ্দ হবে, না থাকলে বরাদ্দ হবে না, সুপারিশের ভিত্তিতে যেন কোনো সিট বরাদ্দের বিষয়গুলো না থাকে। মাননীয় স্পিকার, আপনি যদি 1 মিনিট সময় বাড়িয়ে দেন, আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকজন যারা আমাদের এখানে নোটিশ দিয়েছিলেন কিন্তু নোটিশগুলো গৃহীত হয়নি, প্রতিবন্ধীদের নিয়ে একটি প্রশ্ন উত্থাপন করেছিলেন যে তার এলাকাতে প্রতিবন্ধীদের সম্পর্কে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই মহান সংসদের সকল সদস্যবৃন্দ যারা আছেন এবং সারা বাংলাদেশকে জানাতে চাই যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি প্রতিবন্ধী যারা আছেন এই প্রতিবন্ধী তাকে কোনোভাবেই
বোঝা না সম্পদ হিসেবে নির্মাণ করার জন্য এবং সম্পদ হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছেন, যে স্টিয়ারিং কমিটির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী নিজে, এবং এখন পর্যন্ত 8টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদেরকে সদস্য হিসেবে চিহ্নিত করে এই স্টিয়ারিং কমিটিটি গঠন করা হয়েছে। যে স্টিয়ারিং কমিটির কেবল এবং কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে যে প্রতিবন্ধিতা নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন এবং পর্যায়ক্রমে যারা প্যারালাইজ অথবা অন্যান্য অসুখের মাধ্যমে প্রতিবন্ধিতা অর্জন করেছেন তাদের প্রত্যেকের জীবন এবং জীবন মানকে যেন সর্বাধিকভাবে উন্নয়ন করা যায় এবং তাদেরকে বাংলাদেশের মেইন ইকোনমিতে যেন তাদেরকে কানেক্ট করা যায় এই বিষয়ে ব্যবস্থা নেওয়া। আর স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে 10টি জায়গাতে পাইলট বেসিসে আমরা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের করার চেষ্টাও করছি। বর্তমান সরকারের যে প্রচেষ্টা রয়েছে এটা কেবলমাত্র প্রতিবন্ধী না, মহিলাদের ক্ষেত্রেও মাননীয় স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা কাজ আমরা হাতে নিয়েছি। আশা করছি যে ভবিষ্যতে আপনারা অচিরেই দেখতে পারবেন যে কতটুকু আমরা অগ্রগতি করতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষের মনে এক আতঙ্কের নাম ভূমিকম্প। এদেশের সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল 1997 সালে রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 8.3। এই ভূমিকম্পে ঢাকার আহসান মঞ্জিলও ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2024 সালে আমাদের দেশে বিভিন্ন মাত্রা 64টি ভূমিকম্প সংঘটিত হয়েছিল। 2025 সালে 21 নভেম্বর ঢাকায় মাত্র 13 কিলোমিটারের মধ্যে নরসিংদীতে ছিল এর উৎপত্তি স্থল। 5.7 মাত্রার একটি বড় ভূমিকম্প ছিল এটি। সে বছর পরপর 2টি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল খোদ রাজধানীর অভ্যন্তরে। ছোট ছোট এই ভূমিকম্পগুলি আগাম বড় ভূমিকম্পের পূর্বাভাস বলে বিশেষজ্ঞদের অভিমত। দেশের 5টি বিভাগই উচ্চমাত্রার ভূমিকম্পের জন্য বিপজ্জনক। তন্মধ্যে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর। তবে ঢাকাতে 6.4 মাত্রার ভূমিকম্পে 2 লক্ষেরও বেশি প্রাণহানি হতে পারে বলে বিশেষজ্ঞরা অভিমত জানিয়েছে। মাননীয় স্পিকার, সূর্য ভ্রমণ কংক্রিটের এই নগরীতে ভূমিকম্পের সময় ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ানোর মতো খোলা জায়গা খুবই কম। ভূমিকম্পের ধাক্কায় ঢাকা শহরে ধ্বংস হতে পারে 9 লক্ষ ভবন, প্রাণহানির সংখ্যা 3 লক্ষেরও বেশি হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। পুরাতন ঢাকায় বড় বড় ভবন কলাপস করলে সেখানে কোনো রেস্কিউ অপারেশন চালানো সম্ভব নাও হতে পারে। সম্ভব না হলে পরিত্যক্ত ভবন হিসাবেও ঘোষণা হতে পারে সেগুলো। এই সমস্ত ক্ষয়ক্ষতি কমানোর জন্য অনতি বিলম্বে 1 বিল্ডিং কোড না মেনে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্ত করা এবং পরিত্যক্ত বলে ঘোষণা করা। 2 রাস্তা দখলে রেখে বাউন্ডারি করা, দোকান করা, বাড়িঘর শনাক্ত করে তা ভেঙে রাস্তা প্রশস্ত করা যাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলির কাছাকাছি হাসপাতাল থাকা নিশ্চিত করা। বিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের ভূমিকম্পে করণীয় বিষয়ে সমাবেশ অব্যাহত রাখা, অর্থাৎ জনগণকে সম্পৃক্ত করা। বিশেষজ্ঞদের সাথে আলোচনার মাধ্যমে বিস্তারিত বাস্তবসম্পন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা। এই বেপরোয়া নগরায়ন বন্ধে ভবনগুলোর মান যাচাইয়ের কাজ শুরু করা একান্ত জরুরি। তাই বিষয়টি আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এখন আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে কিছু লং টার্ম প্রিকশন সম্পর্কে ছোট্ট করে কিছু বলতে চাই। আমাদের দেশটি ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা প্লেট নামক 3টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বলে আমরা একটু বেশি মাত্রার ঝুঁকিতে আছি। এই প্লেটগুলি যথেষ্ট অ্যাক্টিভ, তাই যে কোনো সময় 4.6 মাত্রার ভূমিকম্পেও এদের শক্তি যদি নির্গত হয় তাহলে আমাদের প্রাণহানি হতে পারে 2 লক্ষের বেশি। কারণ আমাদের অবকাঠামো বড় মাত্রার ভূমিকম্প সহনীয় নয়। 2025 সালে 62, 2024 সালে ছোট ছোট 54টি ভূমিকম্প আমাদের আগাম বড় ভূমিকম্পের সতর্ক বার্তা বলে বিশ্লেষকরা মনে করে। আমাদের পুরো দেশে কম বেশি ঝুঁকিপূর্ণ হলো পুরো দেশ, কিন্তু 15টি এলাকা ঢাকার ভয়ঙ্কর ঝুঁকিতে রয়েছে, যেমন সবুজবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, কাফরুল, ইব্রাহিমপুর, পল্লবী, খিলগাঁও, কল্যাণপুর, গাবতলী, শ্যামপুর, মোহাম্মদপুর, উত্তরা, সূত্রাপুর, মানিকদি প্রভৃতি এলাকা। এসব তথ্য বিজ্ঞান ভিত্তিক গবেষণা প্ল্যাটফর্ম সায়েন্স ডাইরেক্টিভের গবেষণা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। গবেষণায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের GIS ডাটাবেসের তথ্য ব্যবহার করা হয়েছে। মাননীয় স্পিকার, যেহেতু বিশ্লেষকরা মনে করে আমাদের ভূমিকম্পের বেশিরভাগ উৎস ঢাকার পূর্ব প্রান্তে, তাই ঢাকার পশ্চিম প্রান্তকে টার্গেট করে
মহানগরীকে বিকেন্দ্রীকরণের কাজটি একটি লং টার্ম প্রিকশন হিসেবে শুরু করা যেতে পারে। ফলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দ্রুত রিকভারি করা সম্ভব। আমরা মাননীয় মন্ত্রীর সংবেদনশীল আন্তরিক উদ্যোগের কথা জানতে পেরেছি, আশ্বস্ত হয়েছি। এর সাথে আমার উল্লিখিত প্রি আর্থকোয়েক লং টার্ম প্রিকশনগুলো প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে বিশ্বাস করেছি। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের দেশকে, দেশের মানুষকে এই ধরনের কঠিন বিপদ থেকে হেফাজত করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রশ্ন কোনটা হলো আমি বুঝলাম না, তারপরে মাননীয় মন্ত্রী জবাব দিতে পারেন, উনি সাজেশন দিয়েছেন। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ। আপনি নিজেই তো আমাকে বলে দিয়েছেন, আপনি উত্তর দিয়ে দিয়েছেন। আমি আপনার প্রশ্নে এইটাই বলতে চাই, এই যে প্লেটের কথা বললেন, এই প্লেটের ব্যাপারে আমরা অবগত, এবং মাসখানেক আগে আমরা এই ফলটার উপরে কি করা যায় তা নিয়ে আলাপ আলোচনা করেছি। বাংলাদেশের বিশেষজ্ঞদের নিয়ে একটা মিটিং করেছি, সেইখানে একটা ডিসিশন হয়েছে যে আমরা প্লেট বরাবর যে এলাকা আছে সেইটা কোন জায়গাটা বেশি ঝুঁকিপূর্ণ সেগুলি একটা আমরা ইয়ারমার্ক করবো, সো সেখানে প্রিকশনের মেজারটা বেশি নেওয়া যায়। আর ভূমিকম্পের উপরে আমরা বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করছি, এবং এই উদ্ধার কার্য এবং সেখান থেকে যত কম ক্ষতিতে আমরা বেরিয়ে আসতে পারি তার ব্যবস্থাগুলি আমরা নিচ্ছি। আমরা কিন্তু সবগুলি ব্যবস্থা নিয়ে নিতে পারি নাই, কিন্তু সেই দিকে আমাদের কার্যক্রম চলছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা কিছু দর্শনীয় কিছু হয়তো বলতে পারবো আপনাদের কাছে। ধন্যবাদ।